বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে বিশেষ করে আমরা জানি যে দেশে একটা নতুন সরকার 12 তারিখে জাতীয় সংসদের প্রথম অধিবেশন, এই সরকারের সময় প্রথম অধিবেশন বসবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদের অনেকগুলো অর্ডিন্যান্স এই অধিবেশনে তার নিষ্পত্তি করতে হবে, এগুলোর ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে। রাজনৈতিক একটা চ্যালেঞ্জের আশঙ্কা অনেকের মধ্যে আছে, কিন্তু তার চেয়ে বড় সমস্যা বা বিষয় সেটা হচ্ছে যে অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে বাংলাদেশ গত কয়েক বছর ধরে যাচ্ছে, তার কি হবে। নতুন সরকার ইতিমধ্যেই কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করবার চেষ্টা করছেন, কিন্তু কোনো কোনো জায়গায় আবার নানা রকমের প্রশ্ন তৈরি হচ্ছে। দেশের জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, ইরান ইসরায়েল যুদ্ধ, সব মিলিয়ে পরিস্থিতি আসলে কতটা নিয়ন্ত্রণে রাখা যাবে, কতটা মানুষকে সন্তুষ্ট করা যাবে, সেই সব প্রশ্ন অনেকের মধ্যে আছে। বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ হয়েছেন, পুরনো গভর্নরের বিদায় নিয়ে এক ধরনের অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। সেটাও সরকার সম্পর্কে কী ধরনের বার্তা জনমনে দিচ্ছে, এইসব নানা প্রশ্ন নিয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিবিডির ডিস্টিংগুইশড ফেলো প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান। আমার ডানে রয়েছেন ব্যাংকার, অর্থনীতির বিশ্লেষক, শিক্ষক মিস্টার মামুন রশিদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সরকারের তো এক ধরনের নানা ক্ষেত্রে অঙ্গীকার আছে, অর্থনীতিটাকে তারা তাদের মতো করে কীভাবে সাজাবেন, মানুষকে কীভাবে খুশি করবার চেষ্টা করবেন। কিছু সোশ্যাল সেফটি নেট নিয়ে ইতিমধ্যেই ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু আমি আপনার কাছ থেকে বুঝতে চাই যে লক্ষণটা আসলে কী বলছে। আমরা সমস্যাটা কোথায় কোত্থেকে তারা শুরু করেছেন সেটা জানি বটে, কিন্তু তারা নিজেরা আসলে সরকার বা সরকারি দল ক্ষমতাসীনে কী ধরনের বার্তা দিচ্ছেন? ধন্যবাদ। গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ নতুন একটি সরকার আসছে, বিভিন্নমুখী চাপের মধ্যে এই সরকার অবশ্যই আছে। একটা তো হলো প্রত্যাশার চাপ, তারা একটা ইলেকশন প্লেজ নিয়ে আসছেন যেটাতে জনগণ সমর্থন দিয়েছেন, তাদেরকে 2/3 মেজরিটি দিয়েছেন। সুতরাং সেই ইলেকশন প্লেজে যে ধরনের তারা অঙ্গীকার করেছেন সেটা তাদেরকে পালন করতে হবে, সেটা হলো একটা। দ্বিতীয়ত সেটা হলো যে আমাদের অর্থনীতিতে পুঞ্জীভূত অনেকগুলি সমস্যা রয়ে গেছে, আমাদের ব্যাংকিং খাত থেকে শুরু করে অনেকগুলি। ইন্টারিম গভর্নমেন্ট অনেকগুলি পদক্ষেপ নিয়েছেন, সেই পদক্ষেপের কোনোটি সমাপ্ত করতে পেরেছেন, কোনোটি সমাপ্ত করতে পারেনি। সেই অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার সংস্কারের কাজ, এটা একটা চাপ আছে। আর তারপরে ক্ষমতা গ্রহণের সাথে সাথেই আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে আক্রমণটা ইরানের উপর করলো, তো ইংরেজিতে একটা কথা আছে, ব্যাপটিজম বাই ফায়ার, মানে একেবারে শুরুতেই এক ধরনের একটা অগ্নি পরীক্ষার মধ্যে পড়া আর কি। তো আমার মনে হয় যে সেই পরীক্ষার মধ্যে তারা পড়েছেন, এবং সেখানে বিশেষত আমি বলবো যে একটা সেটা যে বিভিন্ন তারা ফ্যামিলি কার্ড, তারপরে কৃষি কার্ড থেকে শুরু করে অন্যান্য যেগুলো করেছেন, সেটার তো একটা ফিসকাল ইমপ্লিকেশন আছে, রাজস্ব ইমপ্লিকেশন আছে। সেটাকে সামাল দেওয়া এমন একটা সময় যখন নাকি আমাদের প্রথম 7 মাসে আমাদের 60,000 কোটি টাকা আমাদের রাজস্ব যে টার্গেট ছিল তার থেকে কম আছে, কিন্তু ব্যয়গুলো তাদেরকে করতে হবে। সো এটা একটা চাপ আছে। দ্বিতীয় সেটা হলো যে এই যুদ্ধের কারণে আমাদের যে বিভিন্ন বিশেষত জ্বালানি নিরাপত্তার দিক থেকে যে একটা ঝুঁকি একটা সৃষ্টি হলো, এবং এইটার সাথে তো খাদ্য নিরাপত্তা, এইটার সাথে আমাদের সামনে বড় আসছে, সেখানে ফার্টিলাইজার, এইসব বিষয়গুলো তাদেরকে সামাল দিতে হবে। সো আমার মনে হয় যে এখন গোয়িং ফরওয়ার্ড তাদেরকে এমন একটা পরিকল্পনা নিতে হবে যেটা একদিকে হলো ফায়ার ফাইটিং করা, এই যে এখন যে সর্বসাম্প্রতিক যে চ্যালেঞ্জগুলো আসছে, জ্বালানি চ্যালেঞ্জ, এটা তো আজকের চ্যালেঞ্জ, এবং সেখানে স্পট মার্কেট থেকে বেশি দামে কিনতে হচ্ছে। এটা কি আমি পাস অন করবো আমার রিটেল লেভেলে এবং আমার উৎপাদকদের কাছে, নাকি আমি তাকে কিছুটা স্বস্তির মধ্যে রাখবো? এটা তো একটা বড় তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তারপরে ব্যাংকিং খাতে অনেকগুলি সংস্কারের বিষয় আছে আমরা জানি, এবং এইটা হলো যত সমস্যা আছে তার মধ্যে একটা আদি সমস্যা, কারণ এইটার সাথে অন্যান্য খাতগুলো সম্পর্কিত। কস্ট অফ ক্যাপিটাল আপনার কী হবে, আপনি উদ্যোক্তাদেরকে ক্রেডিট কতটুকু আপনি দিতে পারবেন, কোন কস্টে দিতে পারবেন। আরেকটা যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, আমার কাছে যেটা খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সেটা হলো যে সম্পদ আহরণের জায়গাগুলি কোন জায়গায়। তো এখন তো এই প্লেজগুলো যদি তাদের মিট করতে হয়, 2,500 টাকা করে যদি আমি দিতে হয়, তাহলে কতজনকে দেব? এটা যদি আমি
যে 2.5 কোটি পর্যন্ত আমি যেতে চাচ্ছি, তাহলে তো তার বড় একটা ফিসকাল ইমপ্লিকেশন আছে। তাহলে সেইটা অন্যান্য যেগুলো তারা প্লেজ করেছেন, মিড ডে মিলের কথা তারা বলেছেন, এইগুলোর জন্য তো আমাদের অর্থ লাগবে। সো সেইটার জন্য আমার মনে হয় যে তাদের যে অভ্যন্তরীণ সঞ্চয় আহরণের যে বিষয়টা, রাজস্ব জিডিপির যে অংশ এটা বাড়ানো, তারা বলেছেন যে 2035-এ এটা 15% মতো নিয়ে যাবেন। এখন তো এটা 8-এরও কম আছে। এইটা ছাড়া তো আমরা ঋণ করে তো এটা করতে গেলে একটা বড় চাপ সৃষ্টি হবে অর্থনীতিতে। তাদের জন্যই 2-3 বছর পরে এই ঋণ পরিষেবাটা একটা বড় একটা ঝুঁকি হিসাবে আগের ঋণের চাপই তো মোকাবেলা করা আগের ঋণের চাপ তো আছে, হ্যাঁ, নতুন ঋণ যদি করতে হচ্ছে। সুতরাং সেই দিক থেকে কতটুকু রাজনৈতিক একটা আমার মনে হয় যে একটা দৃঢ় একটা সেখানে সিগন্যাল দেওয়া, যে দেখেন এই যে আমরা সবসময় যে এই যে রাজস্ব জিডিপির কথা বলি, জনগণ যে রাজস্বটা ট্যাক্সটা দেন ওইটার সাথে জিডিপিতে আপনি যদি ধরেন ওই রেশিও তো অনেক হাই, এখানে তো বড় একটা লিকেজ আছে, তাই না? আমাদের কত লক্ষ পয়েন্ট থেকে ভ্যাট কালেকশন করা হয় আর কতটা সরকারের খাতায় যায়, এই যে বিষয়গুলো, এগুলোও একদিকে কিন্তু তাদেরকে খুব জোরের সাথে এগুলো কিন্তু ডে 1 থেকেই তাদের এগুলো কাজগুলো করতে হবে। তা না হলে যে প্লেজগুলো তারা করেছেন, যে কমিটমেন্ট করেছেন, সেগুলো করতে যেয়ে তারা কিন্তু একটা বড় ধরনের একটা জটিলতা, ফিসকাল স্পেস খুব একটা কিন্তু নাই, এটা তাদেরকে স্বীকার করতে হবে। সো এই ফিসকাল স্পেসটাকে তাদের ক্রিয়েট করা, এবং সেইটা এখন আমাদের এই জ্বালানি সংকট এটার জন্য আরও বেশি এটা বেড়েছে। এখন আমাদের রিজার্ভ আমরা যদি মেনটেন করতে না পারি, তাহলে কিন্তু ওইটা আবার অন্য দিক থেকে আমদানির উপরে বিভিন্ন ধরনের শৃঙ্খলা তখন দিতে হবে, এটা আবার একটা দুষ্ট চক্র সৃষ্টি করবে। সুতরাং এখানে আমাদের সম্ভাব্য কি কি বিকল্প আছে, যেমন আমার কাছে যেটা মনে হয়েছে যে ভালো উদ্যোগ, যে তারা ভারতের সাথে যে আমাদের পাইপলাইন আছে সেখানে যেটা আমাদের ডিজেল আসার কথা সেটা যাতে আরও বেশি আসে সেটা নিয়ে আলাপ আলোচনা শুরু করেছেন। তারা বিভিন্ন স্পট মার্কেট থেকে কেনার জন্য তারা এটা উদ্যোগ নিয়েছেন। সো এইসব জায়গাগুলোতে আমার মনে হয় যে খুবই একটা মানে উদ্যমের দরকার হবে ডে 1 থেকে। ওনাদের কোনো আমার মনে হয় যে স্বস্তিতে কাজ করার মতো পরিবেশ নাই, সেই সুযোগও নাই, এবং সেটা করাও ঠিক হবে না। সো এগুলোতে নিশ্চয়ই আমাদের তো অবশ্যই এটা তারা সার্থক হন, সেটা সাফল্যমণ্ডিত হোক তাদের কাজকর্ম, সেটা তো আমাদের আশা থাকবে। কিন্তু তাদের দিক থেকেও এইসব সমস্যা এবং চ্যালেঞ্জগুলিকে অনুধাবন করে তারা কর্মাভাবে বিভিন্ন ধরনের পদক্ষেপগুলো নেবেন, বিশেষজ্ঞদের কথা শুনবেন, শুধুমাত্র ন্যারো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখার চেষ্টা করবেন না, এই প্রত্যাশাটা আমাদের থাকবে। আচ্ছা, মামুন রশিদ। ধন্যবাদ। উনি প্রফেসর মুস্তাফিজুর রহমান যখন কথা বলছিলেন, আমার যে টাকা আসবে কোত্থেকে, রাজস্ব আয়, ঘাটতি, কৃষক কার্ড, এই সমস্ত কথা যখন বলছিলেন, যে ব্যয় প্রাধিকার, আয়ের সন্ধান, তখন আমার অনেক দিন আগে আমি সাবেক অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমানের কথা আমার মনে এসে গেল। আমি এই বিকেলের দিকে মানে লেট আফটারনুন বলা যায়, আমি ওনার রুমে বসে আছি, তো ওনার লাল ফোনে উনি একজনকে ফোন করলেন, কিংবা ওনার একটা ফোন আসলো। তো ফোনটা আসলো সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, তৎকালে একজন অর্থ প্রতিমন্ত্রী দিয়েছিলেন মিসেস খালেদা জিয়ার সময়, শাহাবুল হুসাইন না, নামটা ভুলে গেছি। উনি পার্টির একজন স্টলওয়ার্ড ছিলেন, পলিটিক্যাল সাইডের, ভুলে গিয়েছি নামটা, কিংবা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, জিয়া, সামথিং টু ডু উইথ জিয়া, জিয়াউল হক জিয়া, হ্যাঁ জিয়াউল হক জিয়া, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। হ্যাঁ, তখন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া খুলনা গিয়েছিলেন। খুলনা যাওয়ার প্রেক্ষিতে উনি স্বাভাবিকভাবে আমাদের নেতাদেরকে কমিট করতে হয় স্থানীয় পর্যায়ে গেলে, তো উনি রূপসা নদীর উপরে একটি সেতু নির্মাণ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তো জনাব সাইফুর রহমানের বক্তব্য ছিল যে জিয়াউল হক জিয়াকে ওনার স্থানীয় ভাষায় বলছিলেন যে নেতৃত্ব কথা দিয়ে আইলা, টেকা আইব থেকে। সো আমার ওনার কথাটা যখন প্রফেসর মুস্তাফিজুর রহমান বলছিলেন, তো আমরা স্বাভাবিকভাবে, আমাদেরকে অনেকে পছন্দ করে না, যে আমরা প্রথমে ভাবি যে আয়ের সূত্রটা কি, দ্বিতীয় ভাবি যে সঠিকভাবে মানুষকে কষ্ট না দিয়ে কিভাবে
আয়টার সংস্থান করা যাবে। আর তৃতীয় যে কথাটা ভাবি কিছুটা হিসাব বিজ্ঞানের ছাত্র হিসাবে, কিছুটা অর্থনীতির ছাত্র হিসেবে, সেটা হচ্ছে প্রকৃত গুণাবলী বজায় রেখে ব্যয় প্রাধিকার, কোথায় টাকাটা যাবে, আমাকে ওই জায়গায় টাকাটা যাওয়ার দরকার নাকি অন্য জায়গায় দেওয়াটা উচিত ছিল, যেটা নাকি সুদূর প্রসারী হয়তো একটা প্রভাব থাকবে। এখন আসি নতুন সরকার। একদিকে ভালো লাগছে যে নতুন সরকার হওয়ার পরে, শপথ নেওয়ার পরে আমরা প্রথম বোধহয় চ্যানেল আইতে আসলাম, এই জন্য আপনাকেও ধন্যবাদ, চ্যানেল আইকেও ধন্যবাদ। তো আমাকে যে জিনিসটি টেনেছে, আমি যেহেতু যখন বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতায় আসে, তখন আমরা দেখেছিলাম যে নিউ আমেরিকা, নতুন মানুষ সকলের জন্য স্পেস। তো এই কথাটা আমার এটার সাথে আমি কিছুটা সামঞ্জস্য খুঁজে পাই। সবার আগে বাংলাদেশ, তো সবার আগে বাংলাদেশ শব্দটা আমাদেরকে যেমন টেনেছে, সেটার একটু ইতিহাস আছে যে সবার আগে বাংলাদেশ, হোয়াট ডু মিন বাই সবার আগে বাংলাদেশ? এটাকে যদি ডিকোডিং করি আমরা, যে এটা কি দারিদ্র্য বিমোচন, এটা কি কৃষকের আরও স্বাধিকার, কৃষকের স্বাধীনতা বলতে কি বোঝায়, এটাকে একজন তরুণ বালক কিংবা বালিকার কর্ম নিয়োজনের স্বাধিকার, এটা কি আমার নিজের টার্মসে, যেটা বলা হচ্ছে পররাষ্ট্রনীতিতে, আই উইল ডিকটেট মাই ওন টার্মস ফর মাই ওন নেশন, এইটা, নাকি বিশ্ব পরিমণ্ডলে, যেহেতু আজকাল বলা হচ্ছে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি উচ্চারিত দুইটা শব্দ, একটা হচ্ছে গ্লোবালাইজেশন আর একটা হচ্ছে টেকনোলজি, যে এই যে পরিবর্তন, যে তো এই প্রেক্ষিতে আমি কিভাবে এই একটা নতুন বিশ্ব পরিমণ্ডলে নিজের পরিচয়কে আবার পুনঃস্থাপিত করব অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, অ্যাজ এ ফরওয়ার্ড লুকিং নেশন। এইগুলার প্রেক্ষিতে নারী তার আনন্দ স্বাচ্ছন্দ্য কোথায় খুঁজে পাবে, কিভাবে খুঁজে পাবে? আবার পুরনো কতগুলো আমাদের এগুলাকে বলা হয় সোশ্যাল ইলস কিংবা পলিটিক্যাল ইলস, যেমন হচ্ছে কি যে প্রত্যেকটি সরকার বলে যে আমরা অনেক চৌড়ায় উতরে পেরিয়ে, বাংলাদেশে এটাই সত্য, তা না হলে আমরা তত্ত্বাবধায়ক সরকারের কথা এত বলতাম কেন? তত্ত্বাবধায়ক সরকার মানেই তো আসলে গণতন্ত্র কাজ করছে না, স্মুথ ট্রান্সফরমেশন অফ পাওয়ার কিংবা ট্রানজিশন অফ পাওয়ার কাজ করছে না। তো সেই ক্ষেত্রে চাই কেন? কারণ উইনার টেক্স ইট অল। ওনারা এমন একটা চেষ্টা করেন যে যে অন্য পক্ষ যাতে আর কখনো না আসতে পারে, এর মাধ্যমে আস্তে আস্তে একটা পলিটিক্যাল লিডারকে মনস্টার বানিয়ে ফেলা হয়। ওনারা এখন বলবেন যে আমরা তো না নেওয়া দিয়ে শুরু করলাম, দীর্ঘদিনের কালচার ছিল প্লট নেওয়া, ট্যাক্স ফ্রি গাড়ি নেওয়া। আমি এটা বলছি না যে, অবশ্য ওনারা কিছু ভালো কথা তো বলছেন, মানুষ খুব পছন্দ করছে, মানুষ পছন্দ করেছে বলে আমি যদি মনে করি ভোটটি মোটামুটি অ্যাকসেপ্টেবল লেভেলে হয়েছে, অনেক দিন পরে অনেকেই ভোট দিতে পেরেছে বলে বলেছে, অবশ্যই ওনারা একটা অ্যাকসেপ্টেবল ইনক্লুসিভ পার্টিসিপেটেড ইলেকশনের মাধ্যমে এসেছেন, এবং ওনাদের নির্বাচনী ইশতেহারও আমরা আলোচনা করেছি, আপনি এখানে আলোচনা করেছেন, অন্যরা বিজ্ঞরাও আলোচনা করেছেন, ভালো। তো স্বাভাবিকভাবে আমাদের যেটা হবে, যে বললেন সবার আগে বাংলাদেশ, এটাকে আমরা কিভাবে রক্ষা করব। তা আপনি যদি বলেন যে এই যে রাজস্ব আদায়ের কথা বললেন, রাজস্ব শর্টেজের কথা বললেন, আপনি জানেন কৃষক কার্ডের কথা বললেন, তারপরে এই যে অন্যান্য সোশ্যাল সেফটি নেটের কথা বললেন, এইগুলার প্রেক্ষিতে আমরা এটা কিন্তু আবার নতুন কিছু অগ্রগতির ভিত্তি স্থাপন করছে। আসলে দিস ইজ নাথিং বাট এ স্মার্ট কার্ড। এটাকে কেন্দ্র করে অনেক দেশ অনেক নতুন নতুন জিনিস করেছে। ইউরোপে, পূর্ব ইউরোপে কিংবা মধ্য ইউরোপে, কিছু আফ্রিকার এক দুইটা দেশ, এশিয়ার এক দুইটা দেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, এই স্মার্ট কার্ডকে কেন্দ্র করে ওভারঅল সেফটি নেট ডিস্ট্রিবিউশনে একটা যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসছেন। যে কে পাবে, এই যে আপনি যে কৃষির ইনপুটটা পাবেন, কে পাবে? আমি যদি ইনপুটের প্রাইস কমাই, যেটা প্রফেসর মুস্তাফিজুর রহমান শুরুতে বলছিলেন, তাতে করে কিন্তু আমি যে BMW গাড়ি চালাই, আর একজন যে টেসলাও চালাতে পারে না, যেটা নাকি পেডেল নাই, ওই রিক্সাও উঠতে পারছে না, হেঁটে যাচ্ছে ঢাকা শহরে এক জায়গা থেকে আরেক জায়গায়, তারও যা ভ্যাট আমারও তা ভ্যাট। সুতরাং পরোক্ষ কর থেকে প্রত্যক্ষ করে কিভাবে আমি যাব, ধনীদের উপরে আমি কিভাবে আরও কর, প্রগ্রেসিভ কর বসাতে পারি, আবার উদ্যোক্তাদেরকে কিভাবে করের যন্ত্রণা থেকে বাঁচাতে পারি। তো একটা যাতে আরেকটা না হয়, এটার জন্য যে দরকার একটা সুদূর প্রসারী অন্তর্ভুক্তিমূলক সংস্কার দরকার। এটা আমরা আশা করেছিলাম
2024-এর জুলাই আন্দোলনের পরে। বাট আমাদের যে 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 মানে যেটা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার মানে সংস্কারকে চালিয়ে যাওয়ার ক্ষেত্রে মোটামুটি বলা যায় এখন পুরোপুরি ব্যর্থ হয়েছেন। আরেকটি কথা আপনি বলেছেন 133টি যে অধ্যাদেশ পাশ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে, আপনি আশা করি আর 72 ঘন্টার মধ্যে দেখতে পারবেন ওই সমস্ত প্রচেষ্টাগুলার পরিণতি কি হয়েছে। এটা আমি আপনাদের কাছে রেখে দেই প্রচার না হওয়া পর্যন্ত, কিংবা নতুন সরকার সংসদে বসে সিদ্ধান্ত গ্রহণ করা পর্যন্ত। আর যেই কথাটি আমি বলতে চাই যে আর কিছু কিছু তো উদ্ভূত সমস্যা হয়ে গেছে, যেমনটি আগের সরকারের সময় কিছুদিনের মধ্যে একটা বিরাট অঘটন ঘটে গিয়েছিল সেনা প্রাঙ্গণে। সো এরকম এখানেও বিশ্ব ভূ রাজনীতির পরিবর্তনের কারণে ইরান ইসরায়েল যুদ্ধ ব্যাক বাই ইউএস অর পাওয়ার্ড বাই ইউএস, তাই না? সেই ক্ষেত্রে জ্বালানির সমস্যা, তারপর আমাদের উন্নয়ন কৌশলটা বোধহয় আর চলছে না। যেই ধারায় আমরা বাজেট করছিলাম, যেই ধারায় আমরা কেন্দ্রীয় ব্যাংক চালাচ্ছিলাম, যেই ধারায় আমরা খেলাপি ঋণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছিলাম, যেই ধারায় আমরা শুধুমাত্র এক্সপোর্ট বাস্কেটের একটা পণ্য কিনে এগোতে চাচ্ছিলাম, যেই ধারায় আমরা প্রবাসী বাংলাদেশিদের আয়টাকে ব্যবহার করার চেষ্টা করছিলাম, যেই ধারায় আমরা বাজেটের অ্যালোকেশনকে ম্যানেজ করছিলাম, যেই ধারায় আমরা শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনা করার চেষ্টা করছিলাম, যেই ধারায় আমরা স্বাস্থ্য ব্যবস্থাটাকে পরিচালনা করার চেষ্টা করছিলাম, এই ধারাটা বোধহয় ওই যে সবার আগে বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, বিশ্ব পরিমণ্ডলে একটি সম্মানিত জাতি হিসাবে বাংলাদেশের সাথে যাবে না বলে আমার মনে হয়েছে। বাকি কথা মুস্তাফিজুর, আপনি ব্যাংকিং সেক্টরের কথা বলছিলাম এবং আমরা ব্যাংকিং সেক্টরের অচল অবস্থা, নানা ক্ষেত্রে অনিয়ম বলি, করাপশন বলি, হোয়াট এভার ইট ইজ, মানে এটা আমরা তো দেখছি। তো এই জায়গায় আপনি নতুন বাংলাদেশ ব্যাংকে গভর্নর নিয়োগ হলো, আমরা দেখলাম যে আপনাদের মতো কয়েকজনকে দেখেছিলেন পরামর্শ করবার জন্য, সেখান থেকে আপনারা কি বার্তা পেলেন বা আপনারা কি বললেন সেটা একটু আমি বুঝতে চাই। একই সঙ্গে সময় কম থাকার কারণে আমি আরও একটা প্রসঙ্গ একটু আলোচনার মধ্যে নিয়ে আসতেছি, এলডিসি গ্র্যাজুয়েশন, যেটা নিয়ে আপনার সঙ্গে আমরা বহুবার কথা বলেছি। বহু সময় সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে আরও 3 বছর সময় চেয়েছে, সেটাকেও আপনি কীভাবে দেখেন? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সময়টা বাড়ানো হয়তো যত সহজ হবে, কিন্তু এই সময়টাকে কাজে লাগানোর প্রসঙ্গটা কাজে লাগানো হবে কিনা সেটা একটা বড় চ্যালেঞ্জ, নাকি আবারও 3 বছর পরে আবারও সময় চাইবো আমরা? না, ধন্যবাদ। আমার মনে হয় যে দুটো প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এবং মামুন যেটা বললেন যে আমরা তো একটা ভিন্ন সংস্কৃতি আশা করছি এবং ব্যাংকিং সেক্টরটা হলো এমন একটা সেক্টর যেটার সাথে আপনার অন্যান্য অর্থনীতির সবগুলি শাখা এটা জড়িত, আমরা জানি। এখন এই সেক্টরের অনেকগুলি কিন্তু ভালো ভালো সংস্কার ডক্টর আহসান মনসুর যখন নাকি গভর্নর ছিলেন তখন তিনি উদ্যোগ নিয়েছিলেন। আমার মনে হয় যে সেসব এবং ব্যাংকিং আইন থেকে শুরু করে বিভিন্ন বোর্ডে কারা থাকবেন না থাকবেন সেটা থেকে শুরু করে অ্যাকুইজিশন ইত্যাদি বিভিন্ন, আমি মনে করি যে মামুন ব্যাংক নিয়ে অনেক কাজ করেন, আমার সাথে এগ্রি করবেন কিনা, কিন্তু আমার মনে হয় যে অনেক ভালো ভালো কাজ উনি হাতে নিয়েছিলেন, যেগুলো আমরা আশা করব যে নতুন যিনি গভর্নর হয়েছেন তিনি সেগুলো অব্যাহত রাখবেন। আমি সবসময় একটা কথা বলি যে ভালো অর্থনীতি কিন্তু ভালো রাজনীতি। আপনার এখানেও এসে আমি অনেকবার বলেছি যে রাজনীতিবিদরা মনে করেন অনেক সময় যে অর্থনীতির উপরে বিভিন্ন জায়গায় আমি যদি ক্যাপচার আমি করি তাহলে হয়তো এটা আমাকে রাজনৈতিকভাবে শক্তিশালী করবে, কিন্তু তারা অনেক সময় অনুধাবন করেন না যে ওইটা করতে যেয়ে অর্থনীতি যখন দুর্বল হয় তখন কিন্তু তাদের শাসন ব্যবস্থাও তখন প্রশ্নের সম্মুখীন হয়, এবং নিকট অতীতে আমরা তো এটার সবচেয়ে বড় একটা এক্সাম্পল আমরা দেখেছি। সুতরাং সেদিক থেকে অবশ্যই আমাদের ব্যাংকিং খাতের যে সংস্কারগুলি দরকার, এখানে সুশাসন দরকার, এখানে যে কোনো ধরনের করাপশনের বিরুদ্ধে জিরো টলারেন্স দরকার। এই বিষয়গুলো আশা করছি যে নতুন যিনি গভর্নর হয়েছেন তিনি সেগুলো জানেন। আপনি ঠিকই বলেছেন যে উনি আমাদের কয়েকজনকে অর্থনীতিবিদদেরকে ডেকেছিলেন, আমি দেখেছি যে তার একটা জানার আগ্রহ, তার একটা বুঝার আগ্রহ, আমি সেটা দেখেছি। সুতরাং প্রথম থেকেই অনেকেই আমি দেখেছি যে তার নিয়োগ থেকে শুরু করে, অবশ্যই ডক্টর আহসান মনসুরকে যেভাবে ওনাকে যেতে হলো এটা কোনোভাবেই আমি মনে করি কাম্য না।
ওনাকে সম্মানের সাথে যদি যেতেও হতো, সম্মানের সাথে তাকে ওইভাবে একটা বিদায় জানানো যেত। কিন্তু এখন যিনি আসছেন তার উপরে কিন্তু একটা বড় এখন একটা দায়িত্ব, এবং এমন একটা সময় তিনি আসছেন যখন নাকি এই যে আমাদের এখন যে রিজার্ভের উপরে, আমি যদি এখন $70 ছিল হলো আপনার ব্যারেল, হ্যাঁ, এটা হয়ে গেছে এখন 105 উঠে এখন একটু আবার নামার দিকে আছে। এলপিজির দাম ডাবল হয়েছে। এগুলো তো আমাদের রিজার্ভের উপরে চাপ দিবে, এবং পরবর্তীতে আমাদের এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট থেকে শুরু করে অন্যান্য জায়গায়। সো এখানে কিভাবে আমি রিজার্ভটাকে সিকিউর করে আমি আমার কাজকর্ম চালাতে পারি। আমরা যেমন বলেছি যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে আপনি বাজেটারি সাপোর্ট পাওয়া যায়, সেটা আপনি নিতে পারেন। ভারত থেকে এলএনজি ডিজেলের যে পাইপলাইন আছে সেখানে রিনেগোশিয়েট করা যেতে পারে। আমরা নেপাল থেকে 40 মেগাওয়াট ভারতের গ্রিড ব্যবহার করে আনছি, সেটা আরও বেশি আনা যায় কিনা সেটা দেখা যেত স্পট মার্কেট থেকে নিয়ে। একটা যেটা আমাদেরকে যেটা নাকি খুবই গুরুত্ব দিতে হবে সেটা হলো যে মানুষকে একটা নিশ্চয়তা দেওয়া। আপনি দেখেন যদি প্যানিক বাইং শুরু হয়, ঠিক যেরকম ব্যাংকে যেরকম প্যানিক যখন সবাই ডিপোজিটাররা যায়, দুনিয়ার কোনো ব্যাংক সার্ভাইভ করতে পারে না। ঠিক একইভাবে আপনি যদি তেলের রিজার্ভ থাকে এবং সবাই যদি প্যানিক বাইং করা শুরু করে 10 লিটারের জায়গায় 40 লিটার, তাহলে কেউ এটা সার্ভাইভ করে না। আর আমাদের তো স্ট্র্যাটেজিক ওই ধরনের কিন্তু রিজার্ভও নাই, যেটা এই ক্রাইসিস থেকে আমরা শিখলাম যে এরকম আমাদের রাখতে হবে। সো এইসব জায়গাগুলোতে ওনাকে অবশ্যই আমাদের যাতে বৈদেশিক মুদ্রার উপরে বড় ধরনের চাপ সৃষ্টি না হয়, কোথা থেকে আমরা আরও বেশি লোন ইত্যাদি নিয়ে এটা করতে পারি, রেমিটেন্সের যাতে প্রবাহটা অব্যাহত থাকে, এগুলো আমাদের দেখতে হবে। আর এলডিসি গ্র্যাজুয়েশনের সাথে যেটা বলেছেন সেটা হ্যাঁ, এটা ঠিক যে এই গভর্নমেন্ট তো এসেই বুঝাই যাচ্ছিল যে তাদের একটা পূর্ব প্রস্তুতি ছিল। কারণ সিডিপির মিটিং ছিল হলো 25-26 তারিখে ফেব্রুয়ারির। ওনারা ক্ষমতা গ্রহণ করার সাথে সাথেই কিন্তু চিঠিটা তারা দিয়েছেন যাতে সিডিপির মিটিংয়ের আগে, অর্থাৎ 3-4 দিনের মধ্যে তারা এটা পাঠিয়েছেন। তো সেইখানে তারা যেটা বলেছেন যে বাংলাদেশ একটা ক্রাইসিস পয়েন্ট, কারণ সিডিপিতে এটার পয়েন্টটাই হতে হবে হলো যে আপনি একটা ক্রাইসিস মোমেন্টের মধ্য দিয়ে যাচ্ছেন, সেই যুক্তিটা দেখাতে হবে। কারণ বাংলাদেশ 3টা ক্রাইটেরিয়াতেই, বাংলাদেশ ক্রাইটেরিয়া দিয়ে কোশ্চেন করে বাংলাদেশ পারবে না এটাকে ডেফার করার যুক্তি দাঁড় করাতে। তাকে বলতে হবে যে ক্রাইসিস পয়েন্ট, এবং এই ক্রাইসিসের কারণে তার সাস্টেনেবল এলডিসি গ্র্যাজুয়েশন টেকসই করাটা তার জন্য মুশকিল হবে, এইটাই তারা সেখানে দেখেছেন। এখন অবশ্যই যদি দেখেন আগে আমরা বলতাম যে না আমাদেরকে ওইটা ফলো করতে হবে, এটার একটা কারণ ছিল যে আমরা মনে করি যে যবে হবে তবে হবে, আর 3 বছর পাওয়া গেছে, আচ্ছা ঠিক আছে তাহলে আসুক 2029 সাল, তারপরে দেখা যাবে। কিন্তু এইটার জন্য যে প্রস্তুতি দরকার, 2018তেই তো আমরা জানি যে 6 বছর পরে আমাদের গ্র্যাজুয়েশন হবে, কোভিডের জন্য এটা 2 বছর পেছানো। সো আমার মনে হয় যে ঠিক আছে 3 বছর যদি আমরা পাই, তাহলে এটাকে কিভাবে আমরা আমাদের যে স্মুথ ট্রানজিশনের স্ট্র্যাটেজি যেটা আছে, সরকারের কাছে খুব ভালো একটা ডকুমেন্ট আছে, সেখানে 157টা কংক্রিট অ্যাকশনস আছে, কে কী করবে টাইম বাউন্ডভাবে বলে দেওয়া আছে। এটা একটা বড় উচ্চ স্তরের কমিটি করে এটাকে একবারে টাইম বাউন্ডভাবে যাতে এটা বাস্তবায়িত হয়। যদি 3 বছর পেছানো সম্ভব হয়, তাহলেও কিন্তু আমাদের শুরুটা করার দরকার ছিল কিন্তু ইয়েস্টারডে, এটা মনে রাখতে হবে। আর দ্বিতীয় যেটা আমি বলতে চাই সেটা হলো যে এটাও কোনো গ্যারেন্টি নাই, এটা সিডিপির রিকমেন্ডেশন যাবে ইকোসকের কাছে, ইকোসকের জুনে তাদের জুনে মিটিং আছে, ইকোসক থেকে যাবে জেনারেল অ্যাসেম্বলিতে। কারণ সিদ্ধান্তটা তো জেনারেল অ্যাসেম্বলিতে হয়েছে 2021 সালের নভেম্বরে, যে বাংলাদেশ, লাওপিডিয়া, নেপাল তারা 24শে নভেম্বর 2026 তারা এটা এলডিসি গ্র্যাজুয়েশন হবে। সো যদি পিছাতে হয় তাহলে জেনারেল অ্যাসেম্বলিতে যাবে, যেখানে আপনাকে সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে হবে। সো এইখানে এর সর্বসম্প্রতিকালে যারা নাকি এটা সাকসেসফুল হয়েছে, সলোমন আইল্যান্ডস, অ্যাঙ্গোলা, তাদের কিন্তু চ্যাম্পিয়ন ছিল যারা এটাকে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে স্টিয়ার করেছে। আমাদের সেই চ্যাম্পিয়ন কারা হবে? চীন, ভারত হতে পারত, ইউরোপিয়ান ইউনিয়ন হতে পারত, কানাডা, জাপান আমাদের বন্ধু। সো একটা বড় ডিপ্লোম্যাটিক পুশ এখানে কিন্তু দরকার হবে। আমার মনে হয় যে সেই জায়গাটাতে আমাদের নজর দিতে হবে। কিন্তু সবচেয়ে বড় নজর যেটা করতে হবে সেটা হলো যে আমাদের প্রস্তুতিটা রাখা, কারণ এটা নাও হতে পারে। আমাদেরকে কিন্তু প্রথমেই জিজ্ঞাসা করবে, নেপাল যদি সাবমিশনটা না দেয় আমাদেরকে বলবে যে তোমাদের অবস্থা কি নেপাল থেকেও খারাপ,
এই প্রশ্নটাই প্রথম নেপালকে কিন্তু চাইছে, তুলবে। চাইছে তো। নেপালের আমি যেটা দেখলাম প্রথম দিকে তাদের ছিল না, কিন্তু এখন তাদের যে ব্যবসায়ী মহল তারা এখন বলছেন যে নতুন গভর্নমেন্ট যে আসছে তাদের কাছে তারা অনুরোধ করবেন তারা যাতে বাংলাদেশের মতো পাঠায়, তাহলে কিন্তু স্ট্রং হবে আমাদেরটা। তবে এটা ঠিক তাদের তাগিদটা কিন্তু আমাদের মতো না। তাদের 60% এক্সপোর্ট যায় হলো ভারতে, সেখানে তাদের বাইল্যাটারাল ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে, সুতরাং এলডিসি গ্র্যাজুয়েশন হলেও না, তার আমাদের বড় ঝুঁকির একটা মতো অংশ না, তাদের কিন্তু ঝুঁকি আমাদের যেরকম আর কি এটা প্রেশার ক্রিয়েট করবে আর কি। মিস্টার মামুনুর সাথে এই বিষয়ে আপনি বলবেন। এবং আরেকটা প্রসঙ্গ যে অনেকে বলে থাকেন যে তুলনামূলক বিচারে বাংলাদেশের পুঁজিবাজার বিএনপি ক্ষমতায় যখন থাকে তখন তুলনামূলক বিচারে ভালো থাকে। তো আমি দেখলাম যে গতকালকেই অর্থনীতি বিষয়ক উপদেষ্টা তিনি বলেছেন যে এবারও বাজেটে, সামনে বাজেট, এখানে পুঁজিবাজারকে অনেক গুরুত্ব দেওয়া হবে, বরাদ্দ রাখা হবে হয়তো। তো আপনার কাছ থেকে শুনতে চাই। এটা একটা সাধারণ, এটা কতটুকু প্রমাণিত জানি না, তবে আমরা দেখেছি যে বিএনপি, আমরা দুষ্টামি করে ইউনিভার্সিটি যখন বিএনপিকে পরিচিত করতাম, দ্যাট ওয়াজ মোর অ্যালাইন টু বিজনেস। সো স্বাভাবিকভাবে বিএনপির অনেক বিজনেসম্যান আছেন, সাকসেসফুল বিজনেসম্যানরাও আছেন, এবং স্বাভাবিকভাবে জনাব সাইফুর রহমান, আপনার মনে আছে কিনা, আমি বিদেশ থেকে যখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার মৃত্যু হয়, তখন আমাকে একটি পত্রিকা বলেছিল একটি লেখা লিখতে ওনার অর্থনৈতিক দর্শন নিয়ে। তখন আমি যখন লেখাটি পাঠাই, আমি সম্ভবত তখন দেশে বাইরে ছিলাম, তখন লেখাটি যখন আমি পাঠাই, তখন পরে যখন দেখলাম লেখাটি ট্রিটমেন্টটা খুব ভালো দিয়েছে ওই ব্যবসা পত্রিকাটি, ছবিটা ছাপিয়েছে জনাব মরহুম সাইফুর রহমানের ছবিটা, পাশে মিসেস খালেদা জিয়া, যে উনি কীভাবে স্পেস ক্রিয়েট করেছেন মিস্টার সাইফুর রহমানের জন্য টু নেভিগেট প্রাইভেট সেক্টর লেড গ্রোথ। আমার খুব পছন্দ হয়েছে, মানে কোনো কৃতিত্বই আমার নাই, আমি শুধু সাধারণ লেখাটির একজন অতি সাধারণ লেখক, বাট পত্রিকা যে ট্রিটমেন্টটা দিল সেখানে যে ক্রিয়েটিং স্পেস, যেটাকে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী নতুনভাবে ওনারাও আগে বলেছেন, ডেমোক্রেটাইজিং দ্য ইকোনমিক ডিসিশন মেকিং প্রসেস, আরও বেশি লোকজনকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটা পাদপীঠ সৃষ্টি করা। তো সেই ক্ষেত্রে এখন পুঁজিবাজারে বোঝার কথা, আমাদের মাননীয় অর্থমন্ত্রী নিজেই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাথে জড়িত ছিলেন, তখন আমারও সুযোগ হয়েছিল এসিসি নমিনেটেড হয়ে প্রায় 8-9 বছর সম্ভবত আমি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালকও ছিলাম। সো তখন আমি দেখেছি ওনার অনেকগুলো সিদ্ধান্ত, অটোমেটিং দ্য বোর্ডস, টেকনোলজি ড্রিভেন সলিউশন বিল্ডিং, ডিরাইভেটিভস আনা, এগুলোর ক্ষেত্রে আমাদের বর্তমান অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী মানে ডিরেক্টলি সম্পৃক্ত ছিলেন। দ্বিতীয় কথাটি আমি বলি কি, আমাদের পুঁজিবাজারের সমস্যাটি কিন্তু বিএনপি না, পুঁজিবাজারের সমস্যা হচ্ছে অতি ছোট ছোট যারা বিনিয়োগকারী, তাদেরকে কিছুটা চাপে না রেখে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আনা যাচ্ছে না। তো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী না আনতে পারলে কোনো পুঁজিবাজার এগিয়েছে বলে ইতিহাসে নাই। আর তৃতীয়, অর্থনীতির একজন ছাত্র হিসাবে বলি যে যখনই আপনি ক্যাপিটাল মার্কেটকে একটা ইজের মধ্যে নিতে চান কিংবা উল্লম্ফনের মধ্যে নিতে চান, সেটার একটা বিরাট ব্যারোমিটার হচ্ছে সুদের হার। যখন অধ্যাপক মুস্তাফিজুর রহমানরা মাননীয় গভর্নর মহোদয়ের কাছে গিয়ে বলেন যে এই পরিস্থিতিতে কিছুতেই সুদের হার কমানো যাবে না, আবার আরেকজন যদি বলেন বাজেটে আমরা পুঁজিবাজারকে উৎসাহিত করব, অ্যালান গ্রিনস্প্যানের তত্ত্ব যদি পড়েন আপনারা, কিংবা বার্নাঙ্কের তত্ত্ব যদি পড়েন, মানে এইটার সাথে একটা যায় না আরেকটার সাথে। পুঁজিবাজারের উল্লম্ফনের শ্রীলঙ্কা বলেন, পাকিস্তান বলেন, ভারত বলেন, হ্যাংসেক ইন্ডেক্স বলেন, তারপরে স্টেট টাইমস ইন্ডেক্স বলেন সিঙ্গাপুরে, প্রত্যেকটার সাথে জড়িত হচ্ছে এবিসিডি অফ ইকোনমিক্স হচ্ছে সুদের হার কম থাকবে, মানুষ আর টাকা ব্যাংকে না রেখে, ডিপোজিট না রেখে হাই রেটে পুঁজিবাজারে বিনিয়োগ করবে। সুতরাং এইটা আরেকটা পুঁজিবাজারের সমস্যা কি, পুঁজিবাজারের সমস্যা হচ্ছে সুশাসনের অভাব। পুঁজিবাজার চালায় কিছু সংখ্যক ভাইয়া। আমরা গেল 17 বছরে দেখলাম, আপনি ছোট কাউকে ডাকলেই দেখবেন যে ভাই বলেছে এটা কিনতে, ভাই বলেছে এটা বেচে দিতে। এবং আমরা অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী যখন ছিলেন 96 সালে, যখন পুঁজিবাজারে ধস নামলো আওয়ামী লীগের সময়, মিশা কিবরিয়ার সময়, তখন ওই রিভিউ কমিটির আমি একজন সদস্য ছিলাম।
তখন আমরা এই ভাইয়াদেরকে খুঁজে বেড়াতাম, হু আর দোজ ভাইয়া, এবং সেই ভাইয়াদের নিয়ে পরবর্তীকালে আমরা কিন্তু রোমহর্ষক কিছু ইতিহাসের সম্মুখীন হয়েছি। এমনকি আপনার মনে আছে কিনা আমি বেশি বলবো না, এরকম একজন ভাইয়া কথিত আছে, উনাকে মানে এই যে ইয়েতে মালিবাগ ওই যে রেল ক্রসিংয়ে ওই রেল লাইনের উপরে ফেলে হত্যা করা হয়েছিল। উনিও একটা বিশেষ গোষ্ঠীর অনেক টাকা চ্যানেল করেছিলেন ক্যাপিটাল মার্কেটে। সো ওই সমস্ত সমস্যাগুলার যদি সমাধান না করে যদি আমরা হঠাৎ করে ভাবি যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়বে, ক্যাপিটাল মার্কেট এটা হবে না। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগ যদি না বাড়ে তাহলে ক্যাপিটাল মার্কেট মূলত ভাইয়া ড্রিভেন থাকবে, ক্যাপিটাল মার্কেট মূলত ক্ষুদ্র বিনিয়োগকারী ড্রিভেন থাকবে। এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটা সমস্যা আছে যে সরকার কার, আল্লাহর পরেই সরকার। তো আল্লাহর পরে সরকারটা কার দরকার? যারা কথায় কথায় আল্লাহর মানে আমাকে ঠকাইছো বিচার করবে আল্লাহ, কারা বলে এটা? গরিব মানুষ। তো ওই গরিব মানুষ যখন ক্যাপিটাল মার্কেটে আসে তখন তারা মনে করে তাদের যে পুঁজি পাট্টা সব হারিয়ে গেল, ভাইয়াদের কারণে হোক, নিজেদের মূর্খতার কারণে হোক, বিনিয়োগ ব্যর্থতার কারণে হোক, তখন রক্ষা করবে কে? সরকার। তখন সরকারগুলো আমরা দেখেছি অতীতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের স্বার্থ দেখবে নাকি ওই ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ দেখবে? প্রত্যেকটা সরকার ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে গিয়ে পুঁজিবাজার আর ডেভেলপ করতে পারে নাই। আর লাস্টে আমি একটা কথা বলবো, আমাদের সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান আমার হিসাবে অত্যন্ত একজন জ্ঞানী মানুষ ছিলেন, আমি যতটুকু ইন্টারাকশন করেছি। উনি আমাকে বলেছিলেন, উনি তো অর্থনীতির একজন শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিএসপি হওয়ার আগে। সো তখন উনি আমাকে বলেছিলেন, তুমি আমাকে অঙ্ক করে দেখাও, তুমি তো ক্যাপিটাল মার্কেটের একজন অপারেটর, মার্কেটসে কাজ করো। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট আমাদের উন্নয়নের ট্র্যাজেক্টরির সাথে সম্পৃক্ত? মোটেই না। আমাদের ক্যাপিটাল মার্কেট অবদানকে আমাদের জিডিপিতে বলেন, আমাদের ক্যাপিটাল মার্কেট অবদানকে আমাদের উন্নয়নে উনি দেখিয়েছেন আমাদের ক্যাপিটাল মার্কেট মোটেই রিলেভেন্ট না ওনার। এবং আমি পরবর্তীকালে সুতরাং ব্যাপক যদি একটা সংস্কার না করা যায়, যেখানে আমরা ওখানেও ব্যর্থ হয়েছি ক্যাপিটাল মার্কেটে। এডিবি কিন্তু বেশ কয়েকটা প্রজেক্ট করেছে, 2-1টা প্রজেক্টের সাথে আমিও সরাসরি জড়িত ছিলাম। কোনো এডিবির প্রজেক্টগুলোর কোনো সুপারিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওনারই কলিগ ছিলেন মাহমুদ উসমান ইমাম, ওনার সাথে আমরা কাজ করেছি। সো দেখেছি আমরা কাজ করিনি। সুতরাং সংস্কার যদি না করা যায়, নতুন সরকার কতটুকু সংস্কারকে এগিয়ে নিয়ে যাবে এবং সত্যিকার অর্থে কতটুকু সুফলবাহী হবে ওই সমস্ত সংস্কার, এইটার উপর নির্ভর করছে শুধু পুঁজিবাজার না, পুরোপুরি আর্থিক খাতের ভবিষ্যৎ। থ্যাংক ইউ। প্রফেসর মুস্তাফিজুর রহমান, ক্লোজিং রিমার্কস 2-3 মিনিট সময়। জি, আমার মনে হয় যে এখন যেহেতু নতুন একটি সরকার এসেছে, তাকে কিছুটা সময় অবশ্যই দিতে হবে আমার মনে হয়। এবং কিন্তু কয়েকটা জায়গায় কোনো ধরনের কম্প্রোমাইজ যদি তারা করেন তো তাহলে পরের দিকে এটার একটা দুষ্ট চক্র সৃষ্টি হবে এবং এটা থেকে আর বের হওয়া যাবে না। সেটার মধ্যে প্রথম সেটা হলো যে সুশাসন। আমার মনে হয় যে পুঁজিবাজার বলি বা ব্যাংকিং সেক্টর বলি, এগুলোর একটা মূল কারণটা ছিল যখন নাকি এগুলোকে তাদের নিজের মতো যে বাজারের নিয়ম আছে সেই নিয়মে চলতে না দিয়ে যখনই চেষ্টা করা হয়েছে যে রাজনৈতিকভাবে এগুলোকে বিভিন্নভাবে প্রভাবান্বিত করা, পুঁজিবাজারে যেই কোম্পানি আসার কথা না তাকে অতি মূল্যায়িত করে সেখানে নিয়ে আসা হয়েছে এবং ম্যানিপুলেশন করা হয়েছে। ব্যাংকিং সেক্টরেও তাই, বিভিন্ন জায়গায়। বা আমরা সেফটি নেটের কথা বললাম, সেই সব জায়গাতে যারা ঢুকার কথা তারা ঢুকেন নাই, যাদের ঢুকার কথা না তারা ঢুকেছেন, এই সব জায়গা। সো আমার মনে হয় যে এখানে একটা প্রথম থেকেই একটা জিরো টলারেন্স এই ধরনের দুর্নীতি বলি আর পলিটিক্যাল ক্যাপচার বলি, এগুলো থেকে তারা যদি নিজেদেরকে নিবৃত রাখতে পারেন তাহলে এটা অর্থনীতির জন্য ভালো হবে, তাদের রাজনীতির জন্য ভালো হবে। আমার মনে হয় যে 24 জুলাইয়ের আন্দোলন থেকে একটা শিক্ষা আমার মনে হয় যে নেওয়া উচিত, যে নতুন প্রজন্ম তারা কিন্তু আমাদের মতো চিন্তা করে না, আমাদের মতো এত ধৈর্যও তাদের নাই। আমার মনে হয় যে এইটা তাদের একটু মনে রাখতে হবে। আর দ্বিতীয়ত সেটা হলো যে এখন বাংলাদেশের মতো একটা অর্থনীতি, এটা $500 ট্রিলিয়ন মতো একটা অর্থনীতি, এটা চালানোর সোজা কোনো কাজ না কিন্তু। হ্যাঁ, সো এটার মধ্যে অনেক জটিল বিভিন্ন বিষয় আছে। সুতরাং এখানে প্রফেশনাল যারা আছেন, যারা এক্সপার্ট আছেন,
রাজনীতিবিদদেরকে তাদের সাথে কথাবার্তা বলতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারাই সিদ্ধান্ত নেবেন, কিন্তু অন্ততপক্ষে কমপ্লেক্সিটিগুলো জানা, একটার সাথে যে আরেকটা সম্পর্কিত অর্থনীতির, এই যে নেটওয়ার্ক এফেক্টটা অর্থনীতিতে যেটা আছে সেটা সম্বন্ধে অবহিত হয়ে তারপরে তারা তাদের সিদ্ধান্তটা নেবেন। এখন সেই জায়গাটাতে যদি তারা একটা নতুন সংস্কৃতি আমাদের দেশে চালু করতে পারেন, তাহলে আমার মনে হয়, এবং সবার আগে বাংলাদেশ, যেটা মামুন বললেন ঠিক আছে, আমার মনে হয় যে এখানে আরেকটা শব্দ হয়তো অ্যাড করতে পারি আমরা, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ সবার আগে তো হবে, কিন্তু এটা তো আমাদের সবাইকে নিয়েই কিন্তু সেই বাংলাদেশটা করতে হবে আর কি। ধন্যবাদ। আমিও খুবই সংক্ষেপে বলবো ওনার ধারায় যে অর্জনটুকু যাতে সকলের হয়, দেশ এগিয়ে যাবে, জিডিপি আমরা দেখেছি প্রবৃদ্ধি, এটা যাতে মানুষ ওন করে। আরেকটা জিনিস আমি দেখেছি প্র্যাকটিক্যালি, যে আমি জ্বালানি সমস্যা নিয়ে আবার আদিষ্ট কিংবা অনুরোধিত হয়ে একটা লেখা লিখেছি আজকে একটা ইংরেজি পত্রিকায়। আমি সকালবেলা, দিস ওয়াজ এ প্লেজেন্ট সারপ্রাইজ, আমি যেখানে ছিলাম আমাকে মাননীয় জ্বালানি মন্ত্রী ফোন করেছেন যে শুধু কি লিখলে হবে, আমাদেরকে একটু বুদ্ধিও দিতে হবে। এই যে ইচ্ছাটা, এই ইচ্ছাটা থাকুক, আমরা চাই। আমরা তো আর বেশি কিছু চাই না, আমরা তো আর ওনাদের মতো যুদ্ধ বিগ্রহ করি নাই, অন্যায় অত্যাচার সহ্য করি নাই 17 বছর। স্বাভাবিকভাবেই অর্জনটুকুর বেশিরভাগ ওনারাই এনজয় করবেন, ওনারা ক্ষমতায় আছেন দেখবেন, কিন্তু যেমনটি ওনার মতো করে বলতে হয় অন্যদেরকে যাতে ভুলে না যান। আর আমরা যদি কিছু যোগ করতে পারি, সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে, আপনি বলেন, আমি বলি, উনি বলুক, সকলে বলুক, সেই সুযোগটা যাতে থাকে, যেটাকে ইংরেজিতে বলা হয় যে ক্রিয়েটিং স্পেস ফর আদার ওপিনিয়ন অলসো। তো এই ক্ষেত্রে বাংলাদেশের তো বেশি লোক নাই, আমাদের শিক্ষা ব্যবস্থার পঙ্কিলতার কারণে অনেক ক্ষতি হয়েছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ব্যর্থতার কারণে অনেক ক্ষতি হয়েছে, সুশাসনের অভাবে অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতিটুকু যাতে অতি দ্রুত আমরা কিছুটা মানে ইয়ে করতে পারি, কমাতে পারি। আর সবশেষের কথা হচ্ছে, আমার কাছে ভালো লাগছে যে অনেক এমপিরা, অনেক মন্ত্রীরা কথা বলতে চাচ্ছে, অনেকেই জনাব তারেক রহমানের সাথে বিভিন্ন নির্বাচনী প্রচারণায় থাকতে গিয়ে ওনার আদর্শটাকে ধারণ করার চেষ্টা করছেন এই পর্যন্ত। এটা আমার ভালো লেগেছে। এটা যদি দীর্ঘস্থায়ী করা যায় কিভাবে, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায় কিভাবে, এবং পরিবর্তনটা কিভাবে হবে সেই ব্যাপারে আমরা যেটা ইংরেজিতে বলি ভিজিবিলিটি অ্যাবাউট দ্য ডেস্টিনেশন, এইটা যাতে ওনাদের কাছে থাকে। আর একটা ভালো জিনিস শুরু করেছেন, ওনারা এমপিদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করছেন। সেই ক্ষেত্রে উনি যেটা বললেন, আমাদের গ্র্যাজুয়েশন প্রসেস, অপরাপর প্রতিযোগী দেশের তুলনায় আমরা কিভাবে এগিয়ে থাকতে পারি, আমাদের এজেন্ডাগুলা কিভাবে আমরা ড্রাইভ করব, কিভাবে আমরা জিওপলিটিক্সের মধ্যে থেকে কিভাবে নেভিগেট করব আমাদের দেশের স্বার্থগুলোকে, যেটা এগেন বাংলাদেশ ফার্স্ট, এগুলা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আবারও বলবো যে সকলের জন্য কিছুটা অবদান যদি কেউ রাখতে চায়, তার জন্য একটু সুযোগ সৃষ্টি করা। আর কেউ যাতে মনে না করে যে আমি 100% সাকসেসফুল হব, ধরেই নিতে হবে আমার ভুল হবে, ভুল থেকে শিখব, আর একই ভুল বারবার করব না। অনেক ধন্যবাদ মিস্টার মামুন রশিদ এবং প্রফেসর মোস্তাফিজুর রহমান। দর্শক, আমরা অর্থনীতি নিয়ে কথা বলছিলাম এবং অর্থনীতি বেশি গুরুত্বপূর্ণ না রাজনীতি বেশি গুরুত্বপূর্ণ, কোনটাকে বেশি প্রভাবিত করে, এই বিতর্ক আছে। তবে অর্থনীতিতে স্থিতিশীলতাটা থাকলে রাজনীতি নিঃসন্দেহে ভালোভাবে এগোয় এবং অনেক সহজতর হয়ে যায়। সেই জায়গায় আমার অতিথি ডক্টর মোস্তাফিজুর রহমান বলেছেন যে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে স্বস্তিতে কাজ করবার খুব একটা সুযোগ নেই, সময় নেই, পরিবেশও নেই। এবং মামুন রশিদ যেটা বলছিলেন যে ব্যাপক অন্তর্ভুক্তিমূলক সংস্কার দরকার, এবং সবার আগে বাংলাদেশ, সেখানে ডক্টর মুস্তাফিজুর রহমান আরও যোগ করেছেন যে অন্তর্ভুক্তির কোনো বিকল্প নেই, এবং এই অন্তর্ভুক্তি রাজনীতি, অর্থনীতি, সমাজ, সমস্ত জায়গায়, এবং সংস্কার তো বটেই, এর কোনো বিকল্প নেই, এবং সেটাই হচ্ছে তাদের টিকে থাকবার জন্যে এবং যা কিছু তারা করতে চাইছেন সেটাকে টেকসই করবার একমাত্র উপায়। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।